নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব অন্নপূর্ণা যোজনার ফর্ম কিভাবে সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট লাগবে, কারা আবেদন করতে পারবেন এবং ফর্ম জমা দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া আজকে বিস্তারিত জানব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। দেখুন হেডিং কি দেওয়া আছে, অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক চেকবক্সে বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্রে পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। আশা করি বোঝা গেছে এখানটায় কী বলা হয়েছে। তো এই ফর্মটির সম্বন্ধে বলার আগে প্রথমে বলে রাখি, ফর্মটার নিচের দিকে যদি আমরা চলে যাই, একদম সব থেকে নিচে দেখুন এখানটায় কী বলা হয়েছে। এই যে দ্রষ্টব্য, পরিবার বলতে এমন একদল শক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করেন। এই যে ফর্মটি ফিল আপ করবেন, এই ফর্মে যে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলির কথা বলা হয়েছে। তো হেড অফ দ্য ফ্যামিলি এমন নয় যে একটা বাড়িতে দুই ভাই বা তার অধিক ওরা ভাই আছে, তাদের সম্পূর্ণ তথ্য দিতে হবে সেরকম কিন্তু নয়। এবার দুই ভাই আলাদা আলাদা খায়, আলাদা আলাদা তাদের রান্নাঘর, তাহলে এক ভাই ওর পরিবারে যতজন আছে তার ডিটেলসটা সেই ফিল আপ করবে এবং অন্য ভাই অন্য একটা ফর্মে তার ডিটেলসটা ফিল আপ করবে। এক ভাইয়ের, আশা করি বোঝা গেছে। তো চলুন প্রথম থেকে আবার আরম্ভ করি। তো এই হচ্ছে প্রথম। দেখুন প্রথমে বলা আছে পারিবারিক পরিচয়, পরিবারের প্রধান নাম। এদিকে দেওয়া আছে হাতের বাঁদিকে বিভাগ বা ক্ষেত্র, তারপরে মিডলে দেওয়া আছে বিকল্প বা ইনপুট, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। আর ডান দিকে সব যে ঘরটি রয়েছে সেটা হচ্ছে নির্দেশনা, কোথায় টিক করতে হবে, কোথায় লিখতে হবে বা কোনটাতে কি করতে হবে। যাই হোক, ক পারিবারিক পরিচয়। 1 নম্বর পয়েন্ট, পরিবারের প্রধানের নাম, পুরো নাম লিখুন। এখানটায় এই জায়গাটাতে পরিবারের যে হেড তার নাম লিখতে হবে, আধার কার্ড অনুযায়ী। কিন্তু আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই লিখতে হবে। তারপর হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখটা কীভাবে লিখতে হবে, দিন, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। পরিবারের প্রধানের লিঙ্গ, পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য। তারপর 4 নম্বরে বলা হয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার, এই ঘরটাতে তার আধার নাম্বারটি এখানটা ইনপুট করতে হবে। তারপরে বলা আছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি কি, সেটা যদি আপনাদের জানা না থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। তারপরে 6 নম্বর বলা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, সেই পরিবারে কতজন রয়েছে তার সংখ্যাটা এখানটা বসাতে হবে। শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে, কিন্তু 2 জন হলে 2 জন, 4 জন হলে 4 জন, 5 জন হলে 5 জন, বা তার অধিক হলে তার অধিক। তারপরে 7 নম্বরটা বলা হয়েছে ঠিকানা, স্থায়ী ঠিকানা, যে জায়গায় আপনি বর্তমানে বাস করছেন সেই ঠিকানাটা এই ঘরটাতে ফিল আপ করতে হবে। তারপরে বলা হয়েছে যোগাযোগ নম্বর, এখানটায় আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে। আর এখানটা দেখুন ডান দিকে কী বলা হয়েছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল, মানে পরিবারের যে হেড তার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই নম্বরটি এখানটায় বসালে বেশি সুবিধা হয়। বোঝা গেছে। তারপরে 9 নম্বরে বলা হচ্ছে জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের পরিবারের প্রধানের ডিটেলসটা গেল। তারপরে ওই পরিবারে যে প্রধান বাদ দিয়ে আরও যে কয়েকজন আছে, 2 জন হোক বা 4 জন হোক বা 1 জন হোক বা 3 জন হোক, যারা আছে তাদের এই যে 1,
এক নম্বর সদস্যর এন্ট্রি করতে হবে, দুই নম্বরে 2 নম্বর সদস্যের, এইভাবে 3, 4, 5 অবধি দেওয়া আছে। যদি কোনো পরিবারে 5-এর অধিক লোক থাকে তাহলে সেটা আপনারা আপনাদের যে নিকটবর্তী অফিস, ব্লক বা বিডিও অফিস, সেখানটায় গিয়ে আগে যাচাই করবেন, শুনবেন। 5-এর জায়গায় যদি 6 জন বা 7 জন থাকে তাহলে সেটা কোথায় ফিল আপ করতে হবে। সম্ভবত এই যে এদিকে ফাঁকা ঘরটি রয়েছে, এখানটায় হয়তো ফিল আপ করতে হতে পারে। সেটা আপনারা আপনাদের লোকাল অফিসে গিয়ে শুনে নেবেন। পরিবারের প্রধান সদস্য নম্বর 1, প্রথমে হচ্ছে নাম, তারপর তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, তারপর সেই ব্যক্তির আধার নাম্বার। তারপরে এদিকে কী বলা হচ্ছে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। সদস্য নাম্বার 1 যে হবে, সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ করেন তাহলে এই হেয়ার জায়গায় কিন্তু টিক করতে হবে। এইভাবে 2 নম্বরে হচ্ছে 2 নম্বর সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে হচ্ছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার। এইভাবে 3 নম্বরও সেম, নাম, পরিবারের 3 নম্বর সদস্যের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, পরপরে 4-5 করে লিখে যাবে। তারপরে যে 10 নম্বর পয়েন্টটি বলা হচ্ছে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থে হস্তান্তরের জন্য। এই পয়েন্টটা দেখুন, পরিবারের যে হেড অফ দ্য যে ফ্যামিলির যে হেড, তার ব্যাংকের বিবরণ কিন্তু এখানটা দিতে হবে। কোন ব্যাংকের বিবরণ দিতে হবে দেখুন, ডান দিকে লেখা আছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার নিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। পরিবারের যে হেড, তার যে আধার কার্ডের সঙ্গে ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু এই ঘরে বসাতে হবে। তো কী বলা হয়েছে দেখুন, প্রথম হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপরে ব্যাংক অ্যাকাউন্টের আইএফসি কোড। এটা গেল পরিবারের হেড। তারপর সেম আবার এই 1 নম্বর সদস্য, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট, আইএফসি কোড। তারপর 2 নম্বর সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। পরপর 3, 4, 5 করে সকল পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ কিন্তু এখানটা লিখতে হবে। তারপরে 11 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, এপিক, হেড অফ দ্য ফ্যামিলির সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকা অংশ নম্বর সহ প্রথমে লিখতে হবে এপিক নাম্বার, যে হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটার কার্ডের নাম্বার। তারপর কোন বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর। বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর কোথায় পাবেন তার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। সেম আবার 1 নম্বর সদস্যের যদি এপিক কার্ড থাকে তার এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বর। তারপর 2 নম্বর সদস্যের যদি এপিক নাম্বার থাকে তাহলে 2 নম্বর সদস্যের এপিক নাম্বার, বিধানসভা ক্ষেত্রে এবং অংশ নম্বর। এখানটায় বলে রাখি, যাদের এপিক নাম্বার, যে সদস্যের এপিক নাম্বার নেই, যারা এখনও 18 বছরের নিচে, তাদের কিন্তু এখানটায় এপিক নাম্বারের ঘরটায় ফাঁকা রাখতে হবে, কোনো কিছু লেখার দরকার নেই। তারপরে দেখুন 12 নম্বর বিভাগ বা শ্রেণী। আপনার পরিবারটি কোন শ্রেণীর, অসংরক্ষিত মানে সাধারণ, নাকি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, নাকি তপশিলি জাতি মানে শিডিউল কাস্ট, নাকি শিডিউল ট্রাইব, নাকি ওবিসি, নাকি অন্যান্য বা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটিতে টিক করবেন। আর ডান দিকে কী বলা হয়েছে দেখুন, ডান দিকে বলা হচ্ছে প্রযোজ্য শংসাপত্র, যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি সঠিক হলে টিক চিহ্ন দিন। তারপরে নিচের দিকে আসলে দেখা যাবে রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। বন্ধুরা, ভিডিওটা একটু বড় হচ্ছে, ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন, স্কিপ করবেন না, নাহলে কিন্তু ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে বুঝতে পারবেন না। একটু ভিডিও বড় হচ্ছে যেহেতু ফর্মটা অনেক বড়, 12,000 পাতার ফর্ম রয়েছে। যাই হোক, টপিক আসা যাক। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ হলে হ্যাঁ,
না হলে না। ডিজিটাল রেশন কার্ডের মোটামুটি সবারই আছে, তাহলে হ্যার করে টিক চিহ্ন করবে। তারপরে কী বলা হচ্ছে 2 নম্বর, যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। রেশন কার্ডের ধরন কি, আপনার কি কার্ড আছে সেই অনুযায়ী আপনাকে এখানে টিক দিতে হবে। AY নাকি PHH, SPHH, নাকি RKSY1, নাকি RKSY2, নাকি ভর্তুকি কি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে টিক করবেন। তারপরে কি বলা হচ্ছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি রেশন তুলেন তাহলে হ্যাঁ দেবেন, যদি না তুলে সেক্ষেত্রে না করবেন। তারপরে বলা হচ্ছে সম্পদের 1 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না করবেন। তারপরে 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে পারিবারিক জমির মালিকানা। আপনার পরিবারে যে যতজন সদস্য রয়েছে সবার কার কতটুকু জমি আছে সেই জমির বিবরণ কিন্তু এখানে দিতে হবে। হ্যাঁ হলে হ্যাঁ, জমি যদি না থাকে কারণ আমি তাহলে না। যদি জমি থেকে থাকে তাহলে কিন্তু জমির মিউটেশন বা ROR বা খতিয়ান যেটাকে বলি আমরা, খতিয়ানের কপি কিন্তু জেরক্স দিতে হতে পারে, এখানটা কিন্তু বলা হয়েছে। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাবো 3 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। আপনার পরিবারে যদি 2 জনের নামে জমি থাকে বা 4 জনের নামে জমি থাকে বা 1 জনের নামে জমি থাকে, কতটুকু জমির পরিমাণ আছে সেই পরিমাণ টোটাল পরিমাণটা কিন্তু শতকে এখানটা লিখতে হবে। রেজিস্ট্রেশন নথি সর্বশেষ ROR জমির নথি। তারপরে 4 নম্বর পয়েন্টে কী বলা হয়েছে, যানবাহন। আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে, যেমন গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবেন, যদি না হয় তাহলে না এর ঘরে টিক করবেন। আর যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে যে কটি গাড়ি আছে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানটা বসাতে হবে। তারপরে 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা। আপনার পরিবারের যতজন সদস্য রয়েছেন কারো নামে যদি কোনো বিমা, যেরকম LIC বা বেসরকারি বা সরকারি কোনো বিমা থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি কোনো বিমা না থাকে তাহলে না এর ঘরে টিক করবেন, যদি থাকে তাহলে হ্যাঁ ঘরে টিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে সরকারি নাকি বেসরকারি সেটাও কিন্তু এখানে টিক করতে হবে। এবার বিমার অঙ্ক, কত টাকার বিমা করেছেন বা প্রিমিয়াম বিবরণ, এখানটা কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা লিখতে হবে। এবার কতজন সদস্যের হচ্ছে এই সরকারি বা বেসরকারি বিমা আছে সেই অনুযায়ী কিন্তু 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর করে পরপর সেই সমস্ত সকল সদস্যের কিন্তু বিমার বিবরণটা এখানটা লিখতে হবে। তারপরে নিচের দিকে কি বলছে, আয় ও পেশা। আয় ও পেশার মধ্যে 1 নম্বর পয়েন্ট কী বলছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, মানে ইনকাম ট্যাক্স। যদি আপনার পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না দিয়ে থাকে তাহলে না করবেন। তারপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কি না সেটা বলতে হবে, যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। এবার কার প্যান কার্ড আছে পরপর কিন্তু প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির যদি প্যান কার্ড থাকে তার নাম, প্যান কার্ড নাম্বার, তারপরে আপনার বাকি যে সদস্যগুলি রয়েছে পরিবারে তাদের নাম ও প্যান কার্ড নাম্বার যদি থাকে তাহলে দিবেন, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে বলা হচ্ছে কর্মসংস্থানের ধরন। আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি থেকে শুরু করে বাকি যে সদস্যগুলো রয়েছে তারা কে কী কাজে মানে কে কী কাজে যুক্ত নাকি বেকার সেগুলি কিন্তু লিখতে হবে। তো এখানটা কী বলা হয়েছে, সরকারি ক্ষেত্রে কোনো কাজ বা বেসরকারি ক্ষেত্রে কোনো কাজ হেড অফ দ্য ফ্যামিলি, সংগঠিত ক্ষেত্রে উদ্যোক্ত, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, কোনো ব্যবসা করেন নাকি অন্য কোনো কাজ। তারপরে হচ্ছে কী বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টটা, আংশিক সময়ের কর্মরত, মানে পার্ট টাইম জব, বা অসংগঠিত ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত কারিগরি, কৃষি, শিল্পী, কৃষক ইত্যাদি, মানে কৃষিকাজ করেন নাকি কোনো কুটির শিল্প নাকি বাড়িতে কোনো কারিগরির কাজ করেন সেটা হলে সেটা এখানটা ক্লিক করবেন। নাকি পরিযায়ী শ্রমিক, মানে রাজ্যের বাইরে কাজ করে, নাকি কোনো কাজই করে না, বেকার হলে বেকার, বা অন্যান্য যদি কোনো কাজ করে থাকে তাহলে সেই ঘরে টিক করতে হবে।
এটা গেলো হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করে। তারপর হচ্ছে বাড়ির বাকি সদস্যরা কী কাজ করে। সদস্য নম্বর 1 কী কাজ করে তার বিবরণ এখানটায় দিতে হবে। তারপরে 2 নম্বর সদস্য কী কাজ করে নাকি বেকার, তার বিবরণটা কিন্তু এখানটায় যেটা হয় আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে টিক করবেন। তারপর 3 নম্বর সদস্য কী কাজ করে, যদি কোনো কাজ না করে তাহলে বেকার নাকি অন্যান্য কোনো কাজ করে সেটা, এভাবে 4-5 করে সমস্ত সদস্যদের বিবরণ, কাজের বিবরণ কিন্তু এখানে দিতে হবে। তারপরে পয়েন্টে কী বলা হচ্ছে, পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। আপনার পরিবারের শিক্ষিত সদস্য কতজন তার সংখ্যাটা এখানটা দিতে হবে। অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কতজন তার সংখ্যাটা কিন্তু এখান থেকে দিতে হবে। এখানটা শুধু সংখ্যায় বসা দেবে। তারপর নিচের দিকে আসলে কী বলছে, পরিবারের প্রধান শিক্ষিত হলে শিক্ষিতের উপরে টিক করবেন, অশিক্ষিত হলে অশিক্ষিতের উপরে টিক করবেন। এবং সর্বোচ্চ যদি শিক্ষিত হয় তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যদি মাধ্যমিক পাস হয় তাহলে মাধ্যমিক পাস, এইচএস হলে এইচএস, বিএ, গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন, বা মাধ্যমিক নিচে হলে নিচে, বা গ্র্যাজুয়েশনের উপরে হলে, যেটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে লিখবেন। হেড অফ দ্য ফ্যামিলির পরে 1 নম্বর সদস্য শিক্ষিত হলে শিক্ষিত, অশিক্ষিত হলে অশিক্ষিত, শিক্ষিত হলে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক নাকি সেম, এইভাবে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, তারপরে 4 নম্বর সদস্য, 5 নম্বর সদস্যর কিন্তু বিবরণ দিতে হবে। তারপরে পয়েন্টে কী বলা হয়েছে, 5 নম্বর পয়েন্টটা বলছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, মানে আপনার পরিবারের কেউ কি রাজনীতির সঙ্গে জড়িত, যেরকম মেম্বার, প্রধান বা মন্ত্রী পদে বা সাংসদ, বিধায়ক পদে আছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করে টিক করবেন, যদি কেউ না থাকে এরকম আপনার পরিবারে তাহলে না এর করে করবেন। যদি হ্যাঁ করেন তাহলে যিনি পদে রয়েছেন তার সদস্য সংখ্যা কত, উপরে যে আপনি সদস্য সংখ্যাগুলো এই 1 নম্বর 2 নম্বর করে যে সদস্যগুলির বিবরণ দিচ্ছেন তার মধ্যে কত নম্বর সদস্যের সংখ্যা, কত নম্বর সদস্যটি এই পদের মানে এই পদের আওতায় আছে তার সংখ্যা নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। 1 নম্বর সদস্য যদি এখানটায় থাকে তাহলে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য যদি মন্ত্রী পদ বা কোনো পদে বিধায়ক বা অন্য কিছু থাকে তাহলে 2 নম্বর, 3 নম্বর সদস্য হলে 3 নম্বর, যত নম্বর সদস্য আপনার এই আওতার মধ্যে আছে তার এখানটায় সংখ্যাটা কিন্তু বসাতে হবে। তারপরের পয়েন্টে কী বলা হচ্ছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি আপনার পরিবারের কোনো সদস্য পেনশন পায়, সরকারি পেনশন, তাহলে হ্যাঁ করবেন, যদি না পায় তাহলে না এর ঘরে ঠিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নং কত, আপনি যে 1-2 সদস্য 1 সদস্য 2 এর যে বিবরণগুলি দিচ্ছেন তার মধ্যে কত নম্বর সদস্য পেনশনভোগী, সরকারি পেনশন পায় তার সংখ্যাটা কিন্তু এখানটা লিখতে হবে। আর এখানটা কী বলা হচ্ছে, যে সদস্য পেনশন পায় তাহলে তার পেনশন স্লিপ কিন্তু এখানটায় জেরক্স জমা দিতে হবে। তারপরে 7 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে, কোনো সদস্য কি জিএসটি অধীনে নিবন্ধন আছেন, মানে আপনার পরিবারের কোনো সদস্য কি জিএসটি প্রদান করে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটি নাম্বারটা কিন্তু এখানটায় দিতে হবে। তারপরে পয়েন্টটি বলা হচ্ছে, পরিবারের মোট বার্ষিক আয়, মানে আপনার পরিবারে যে যতজন সদস্য সংখ্যা রয়েছে সবার মোট বার্ষিক আয় কত সেটা কিন্তু এখানটায় অঙ্কে লিখতে হবে। আপনার যদি 60,000 হয় তাহলে 60,000 লিখবেন, বা তার বেশি হলে তার বেশি, বা তার কম হলে তার মানে বছরে যত হবে তত এখানটায় আপনার ক্ষেত্রে লিখবেন। তারপরে অন্যান্য পরিচয় নথি, অন্যান্য পরিচয় নথির 1 নম্বর পয়েন্টে কী বলা আছে, সিএএ আবেদনের বর্তমান অবস্থা কী, যদি থাকে, যদি প্রযোজ্য হয় তাহলে প্রযোজ্য নয় তাহলে প্রযোজ্য নয়, আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নং, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার, এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে 1 নম্বর সদস্যর যদি হয় তাহলে 1 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য হলে 2 নম্বর সদস্য, এইভাবে পরপর যতজন সদস্য রয়েছে তাদের বিবরণ কিন্তু সিরিয়ালি দিয়ে যাবেন। তারপরের পয়েন্টে কী বলা হচ্ছে, অন্যান্য কিষাণ ক্রেডিট, কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি
শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি কার্ডের বিবরণ। যদি আপনার পরিবারের কেউ কারো কেসিসি মানে কিষাণ ক্রেডিট কার্ড বা অন্য কোনো মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষাশ্রী ক্রেডিট কার্ড থাকে, তাহলে কিন্তু তার বিবরণ এখানটা দিতে হবে। পরিবারের প্রধানের যদি কার্ড থাকে তাহলে কার্ড নাম্বারটা এখানটা বসাতে হবে, আইডি সংখ্যা বসাতে হবে, যে তারিখে কার্ডটি ইস্যু করা হয়েছে সেই ইস্যুর ডেটটা কিন্তু এখানটা বসাতে হবে। তারপরে যদি 1 নম্বর সদস্য থাকে তাহলে 1 নম্বর সদস্যের ঘরের বিবরণটা দিতে হবে, নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা। এবার 2 নম্বর সদস্যের যদি হয় তাহলে পরপর করে 2, 3, 4, 5 করে সমস্ত সদস্যদের কিন্তু বিবরণ দিতে হবে। তারপরে 3 নম্বর পয়েন্টে কী বলা আছে, যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা। যদি হ্যাঁ হয় প্রযোজ্য পরিবারের প্রধান, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি প্রযোজ্য না হয় তাহলে প্রযোজ্য নয়। যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে মামলার বিবরণ, যদি হ্যাঁ হয় তাহলে মামলার বিবরণ কিন্তু দিতে হবে। সেম 1 নম্বর সদস্যর প্রযোজ্য হলে প্রযোজ্য যদি না হয় তাহলে না, হ্যাঁ হলে তার মামলার বিবরণ, 2 নম্বর সদস্য যদি প্রযোজ্য হয় তাহলে তার মামলার বিবরণ, এইভাবে 3, 4 করে দিয়ে দেবে। তারপরে কি বলা হচ্ছে, সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগণ বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারের যদি কোনো শিশু বিদ্যালয়ে অধ্যয়নরত থাকে তাহলে তার বিবরণ দিতে হবে। সদস্য নম্বর, শিশু সদস্য নম্বর 1, শিশুর নাম, তারপরে কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম, কোন স্কুলে পড়ে, ধরন, সরকারি নাকি বেসরকারি, সরকারি স্কুলে পড়ে নাকি বেসরকারি স্কুলে নাকি অন্য কোনো স্কুলে, বেসরকারি স্কুলে নাকি মাদ্রাসা নাকি অন্যান্য হলে অন্যান্যতে। তারপরে আরও যদি কোনো শিশু থাকে তাহলে সে সেম শিশুর নাম, তার শ্রেণী, কোন স্কুলে পড়ে, কী ধরন, সরকারি নাকি বেসরকারি নাকি মাদ্রাসা, সম্পূর্ণ তথ্য কিন্তু এখানটায় দিতে হবে। এই গেল শিশুদের। তারপরে শিশুদের বিষয়ে আরেকটি কী বলা হচ্ছে, 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আপনার বাড়িতে যে শিশুটি রয়েছে, একজন হোক বা দুজন হোক বা তার বেশি, তাহলে শিশু সদস্য 1 টিকাকরণ শুরু হয়ে গেছে বা সম্পূর্ণ হয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁর ঘরে টিক করবেন, যদি টিকা না নেওয়া থাকে তাহলে নায়ের ঘরে টিক করবেন। এইভাবে 2 নম্বর শিশুর টিকাকরণ যদি হয়ে যায় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। তারপর 3 নম্বর শিশুর যদি হয়ে যায় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। এভাবে 4-5 করে দিয়ে দেবে। তারপরে কি বলা হচ্ছে, সরকারি প্রকল্পের আওতার সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে সরকারি কোনো টাকা কি ডিবিটির মাধ্যমে আপনার পরিবারের কেউ কি পায়? প্রথমেই সরকারের যে পরিবারের যে হেড যদি পায় তাহলে হ্যাঁ, যদি না পায় তাহলে না। যদি পেয়ে থাকে তাহলে প্রকল্পের নাম, কোন প্রকল্পের আওতায় টাকাটা পায়, যেরকম PM কিষাণ আছে, তারপর হচ্ছে PM কিষাণ হয়ে গেল, লক্ষ্মীর ভাণ্ডার, এরকম টাইপের কোনো সরকারি প্রকল্পের যদি টাকা পায় তাহলে কিন্তু প্রকল্পের এখানটা টিক চিহ্ন করতে হবে, প্রকল্পের নামটি এখানটা উল্লেখ করতে হবে। আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে এখানটা কী বলা হচ্ছে, আপনি কি এই প্রকল্প থেকে বেরিয়ে যেতে চান? টিক বক্সে চিহ্নিত করুন। নিচের দিকে আসলেই টিক বক্সের প্রত্যাহার করতে চান। 1 নম্বর সদস্যের নাম, সে যদি তার যে প্রকল্পের টাকাটা পাচ্ছে সে যদি প্রত্যাহার করতে চায়, যদি বলে যে আমি এই প্রকল্পের টাকাটা নেব না, তাহলে এই হেয়ার করে টিক চিহ্ন করবে। 2 নম্বর সদস্য যদি টাকাটা না নিতে চায়, এই সরকারি প্রকল্পের টাকাটা বা আর্থিক সহায়তাটা, তাহলে হেয়ার ঘরে টিক করবেন। এইভাবে 3, 4, 5 যদি না নিতে চায় তাহলে হেয়ার ঘরে টিক করবেন, এবং এখানটায় তাদের কী কারণে নিতে চান না সেই বিকল্পটা কিন্তু এখানে লিখতে হবে। তারপরে 2 নম্বর সদস্য কোনো প্রকল্পের টাকা পায় কিনা ডিবিটির মাধ্যমে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। প্রকল্পের নাম যদি পেয়ে থাকে, কতগুলি প্রকল্প পায় তার সংখ্যা এখানটা কিন্তু লিখতে হবে। কী কী প্রকল্পের টাকা পায় প্রকল্পের নামগুলি এখানটা লিখতে হবে।
তারপরে যদি প্রকল্প থেকে প্রত্যাহার করতে চায় তাহলে এখানটা কী কারণে, হ্যাঁ হলে হ্যাঁ, কী কারণে বিবরণ দিতে হবে, এবং প্রত্যাহার করতে চান তাহলে হ্যাঁ করে টিক করতে হবে। তারপরে নিচের দিকে 1 2 3 4 করে সকল সদস্যের আবার এই প্রকল্পের বিষয়ে বিবরণ দিয়ে দেবেন। তারপরে এখানটায় শেষের দিকে আসলে দেখা যাবে বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। যদি এটা হচ্ছে অফিস ফিল আপ করবে, আপনার এখানটায় কোনো কিছু করার দরকার নেই। তারপরে এখানটায় কী বলা হচ্ছে দেখুন, ঘোষণা ও সম্মতি। আপনি যে এই ফর্মটি ফিল আপ করলেন, আমি এই ফর্মে এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী এবং সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এই যে আপনি এই ফর্মটি ফিল আপ করলেন, এতক্ষণ থেকে আপনি যে বিবরণগুলি দিলেন আপনার এবং আপনার পরিবারের, এগুলা যদি কোনো কারণে আপনার যাচাই করার পরে যদি দেখে সরকার আধিকারিকরা যদি দেখে যে এগুলি ভুল, আপনি ভুল তথ্য প্রদান করেছেন, তাহলে কিন্তু আপনার যে প্রকল্পের সুবিধার টাকাটা পান সেটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তারপরে এখানটায় যে অ্যাপ্লাই করছে তার এখানটায় স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর করা হয়ে গেলে তারপর নিচের দিকে যে লাস্টের যে পেজটি রয়েছে, এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। অন্নপূর্ণা যোজনার পারিবারিক স্তরের তথ্য সংগ্রহ ফর্ম সংক্রান্ত অনুশোধন প্রতিবেদন। তারপরে যেখানটা ঘোষণাপত্রটি রয়েছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আমি মানে পরিবারের যে হেড তার নাম, তারপরে তার পুত্র বা কন্যার নাম, কোন গ্রামে বাস করে, তারপর কোন পঞ্চায়েতের আন্ডারে, কোন ব্লকের আন্ডারে, ব্লক হলে ব্লক বা পৌরসভা হলে পৌরসভা, কোন জেলা লেখার পরে এত দ্বারা দাখিলকৃত আবেদনপত্রটি যাচাই করেছি। আমি আবেদনপত্রটি এবং তাতে প্রদত্ত তথ্য সঠিক পেয়েছি অথবা আবেদনকারীর দ্বারা প্রদত্ত নিম্নলিখিত তথ্যসমূহ সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে। অনুগ্রহ করে সংশ্লিষ্ট ধারা ও বিষয় উল্লেখ করুন। তারপর নিচের দিকে বলা আছে অতএব আমি এই আবেদনপত্রটি প্রত্যাখ্যান করার জন্য সুপারিশ করছি। তারিখ দিবেন, কোন জায়গা থেকে ফর্মটি ফিল আপ করেছেন, স্বাক্ষর, নাম এবং। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন কীভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করতে হবে। কারো যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আপনাদের উত্তর দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।